আমরা হাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের মাস্টারমশাইরা একটা গুরুত্বপূর্ণ আলোচনায় বসেছি। ক্লাস পড়াতে গিয়ে কোন শ্রেণীতে কোন ছাত্রদের কোথায় অসুবিধা হচ্ছে, কারা বুঝতে পারছে না, কারা পিছিয়ে পড়ছে, সেই নিয়ে আলোচনা করব এবং সমাধানের ব্যবস্থা করব। আমি সম্মানীয় পৃথ্বীনাথ বাবুকে বলবো, আপনার পড়াতে গিয়ে আপনি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, ছাত্রছাত্রীরা পড়া ঠিকমতো পাচ্ছে কিনা একটু সংক্ষেপে আলোচনা করব। আমি ঘাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের একজন সহশিক্ষক পৃথ্বীনাথ গায়েন। আমি ক্লাস 3 অঙ্ক এবং ইংরেজিটা নিই, পরের বাংলা নিই। ক্লাস 3 পড়াতে গিয়ে দেখছি কয়েকজন ছেলে, নাম বলবো স্যার? আচ্ছা বলুন, নামটা বলুন। দেবরাজ গায়েন, নবকুমার পতি, এরা একটু ইংরেজিতে পড়া ঠিক মতো করতে পারছে না বা পড়তে পারছে না। বাংলা টাংলাগুলো বা অঙ্কগুলো মোটামুটি পারছে, কিন্তু ইংরেজিটা একটু পিছিয়ে পড়ছে, প্রায় ছেলে 2-3 জন ছিল। আর ক্লাস 4-এ বাংলাতে রিডিং করতে একজনের একটু অসুবিধা হয়, ধরে ধরে মানে একটু দেরি হয় পড়তে, বানান করে করে একটু পড়ছে। এগুলো আমার ক্লাসের মধ্যে যে অসুবিধাগুলো দেখছি, এদের এইগুলো হয়। এগুলোর বিষয়ে কী করা যাবে বা কী করলে এদের আরও উন্নতি করা যাবে সে বিষয়ে আমরা একটু আলোচনা করতে পারি কি? আচ্ছা, এবারে আমি একটু দেয়াশিসবাবুর কাছে যাব। আপনি তো চতুর্থ শ্রেণীর অঙ্ক নেন, তা অঙ্ক পড়াতে গিয়ে কি ধরনের সমস্যা ছাত্রছাত্রীরা মানে সম্মুখীন হচ্ছে? আমি প্রায় আগরতলা এপি স্কুলের একজন পার্ট টাইমার টিচার। আমি ক্লাস করে অঙ্ক নিই। ক্লাস করে অঙ্ক করাতে গিয়ে দেখি কিছু কিছু অঙ্ক ছেলেমেয়েদের মধ্যে অসুবিধা হয়, সেইগুলো আমি আবার তাদেরকে দেখিয়ে দেওয়ার পর সেগুলোকে আবার পুনরায় আমি প্র্যাকটিস হিসাবে আবার আমি ওদেরকে করতে দেওয়ার পরে ওরা আবার সেগুলো আমাকে আবার পুনরায় দেখায়। আচ্ছা, এখন মাস্টারমশাই যেমন বললেন 2-1 ছাত্র পিছিয়ে পড়ছে, এর প্রথম আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গার্জেনদের সঙ্গে একটু আলোচনা করতে পারি যে তার ব্যক্তিগত কোনো সমস্যা বা অসুবিধা আছে কিনা। তারপরে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে সেই ছাত্র বা ছাত্রী কেন পিছিয়ে পড়ছে তার কারণটা আগে আমাদের বের করতে হবে। এর জন্যে ছাত্রের সঙ্গে আলোচনা করতে হবে, তার ক্লাসের বন্ধুদের সঙ্গে আলোচনা করতে হবে, তার বাবা মার সঙ্গে আলোচনা করতে হবে এবং শিক্ষকদের সঙ্গে আলোচনা করতে হবে। এই আলোচনা করে আমরা তবে কেন সে বুঝতে পারছে না, কেন সে পিছিয়ে পড়ছে সেটা আমরা ঠিক করতে পারব। এবারে সেই অনুযায়ী আমরা তার পড়াশোনার জন্য যে স্ট্র্যাটেজিস, কি পদ্ধতিতে পড়াবো, হাতে কলমে কাজ করাতে তাকে শেখাবো, না সে টিএলএম ব্যবহার করে শিখবে, না তাকে প্রকৃতি পর্যবেক্ষণের মাধ্যমে শেখাবো, তখন আমরা ঠিক করতে পারবো। রত্নাকর বাবু আমাদের সঙ্গে আছেন, আপনি সংক্ষেপে 2-4 কথা বলুন। মাসাজ বলুন। আমি ঘাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে একজন সরকারি শিক্ষক অবদান করেছি। আমরা যখন ক্লাস বাচ্চা ছেলে মেয়েদের অঙ্ক করতে চাই, তারা ঠিকমতো অঙ্ক শিখতে পারবে, তাদেরকে আমরা গুলি বা কাটি দিয়ে সেগুলোকে বুঝিয়ে দিই। ঠিক আছে, এরপরে আমরা
আমাদের রিসোর্স রুমে একটু যাব, সেখানে কি ধরনের মডেল আছে, কোন মডেল কোন বিষয়ে পড়ানোর ক্ষেত্রে ব্যবহার করা হবে সেটা আমরা জানব। আমরা প্রত্যেক শনিবার এইভাবে একটা করে মিটিং করব এবং ছাত্রছাত্রীদের অগ্রগতি বা পিছিয়ে পড়া নিয়ে আমরা আলোচনা করব। সব মাস্টারমশাইদিকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই রিসার্চ রুম ছেলেরা কিভাবে উপকৃত হবে আগে আমরা নিজেদের মধ্যে সেটা আলোচনা করে নিচ্ছি। আমার সঙ্গে রয়েছেন আমাদের সহকারী মাস্টারমশাই পৃথ্বীনাথ বাবু, রত্নাকর বাবু এবং দেবাশিস বাবু। এখানে একটা ছোট্ট সাধারণ মডেল যোগের ধারণা দেখুন, দেবাশিস এটা 9 লেখা আছে, তাহলে আমি 8 আর 1 যোগ করলে 9 হচ্ছে, 7 আর 2 যোগ করলে 9 হচ্ছে, 6 আর 3 যোগ করলে 9 হচ্ছে। এইটা আমি এইখানে দিলাম। এটা 7 আছে, 6 আর 1 এর যোগ করলে 7, 5 আর 2 এর যোগ করলে 7, 4 আর 3 এর যোগ করলে 7। এইভাবে আমরা যোগের ধারণাটা দিতে পারি। আর একটা যোগের ধারণা কি, মনে করুন আমি এখানে 3টে এই কাঠি নিলাম, এখানে আমি 3টা নিলাম, এই 3টা নিয়ে নিলাম, এইখানে আমি যোগ চিহ্ন দিলাম, এখানে আমি আরো দুটো, একটা দুটো দিলাম, এই দুটো দিলাম। তাহলে কি প্রথমে কটা নিলাম, একটা দুটো আর এই একটা 3টে নিলাম, তারপরে আরো দুটো নিলাম, এই একটা নিলাম, এই একটা নিলাম। এখানে কটা হলো, 1 2 3 4 5, 1 2 3 4 5। এখান থেকে আমরা খুঁজে এই 5টা এখানে বসিয়ে দেব। এইভাবে সহজ পদ্ধতিতে ওরা যোগ সম্বন্ধে ধারণা করতে পারে। এই দুটো আমরা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এইখানে আসি। এইটা দেখুন একদম ভগ্নাংশ সম্পর্কে সাধারণ ধারণা। আচ্ছা মাস্টারমশাই আপনি একটু, আমি একটা দুটো বললাম, তারপর আপনি একটু বলবেন। ধরুন এটা সম্পূর্ণ এক অংশ, এইটা সমান দুভাগ, দুভাগের এইটা এক ভাগ, এটা এক ভাগ, এইটা 1/2 অংশ, এইটা 1/2 অংশ। মাস্টারমশাই এইবারে এইটা একটু বলুন দেখি। এই যেটা সম্পূর্ণটাকে আমি এক অংশ ধরে নিচ্ছি, নিয়ে আমি এই সম্পূর্ণ একটা অংশকে 3টে ভাগে ভাগ করেছি, করার পরে আমার 3টে ভাগ হয়ে গেছে। এটা হলো 1/3 অংশ, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। এটাও 1/3 অংশ, এটা 3 ভাগের 1 ভাগ, এটাও 1/3 অংশ, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। অর্থাৎ এক একটা ভাগ এই সম্পূর্ণ গোটা অংশে 1/3 অংশ। তাহলে এইভাবে আমরা ছেলেদেরকে ভগ্নাংশ সম্বন্ধে ধারণা দিতে পারি। এইখানে একটা অন্য ধরনের মডেল আছে। অন্য ধরনের মডেল কি, এটা আমরা জেনারেল নলেজ বলতে পারি অথবা আনন্দদায়ক পড়া বলতে পারি। আমি ধরলাম পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গের উপরে ধরলাম, আলো জ্বললো, ছেলেদের বললাম এখানে কি লেখা আছে, ছেলেরা বললো এখানে কলকাতা লেখা আছে, তাহলে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। আমি আবার মধ্যপ্রদেশ ধরলাম, এখানে আলো জ্বললো, ছেলেদের বললাম কি লেখা আছে, ভোপাল লেখা আছে, তাহলে মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। এরা একসঙ্গে এইটা করে খেলার আনন্দ পাবে, আবার ম্যাজিকের মতো আনন্দ পাবে, রাজ্যের রাজধানী সম্পর্কে ওরা জানতে পারবে। এইগুলো সব হচ্ছে সাধারণ ছেলে মেয়েদের জন্য। এবারে যারা দেখতে পায় না, যারা অন্ধ, ওদের জন্য এই ধরনের একটা মডেল আমরা করেছি। এটা কি, পশ্চিমবঙ্গের নদ নদী, মোটা দড়ি দিয়ে আমরা দেখিয়েছি রাজ্যের বর্ডার, আর এই সরু দড়ি দিয়ে আমরা দেখিয়েছি এটা হচ্ছে নদী। এইবারে এইখানে
আমাদের কিছু আইডেন্টিটি আমরা করে দেব। 1 2 3 4 5 6 7 8 9 10 করে আমরা লিখে দেব এবং এই পাশে আমরা লিখে দেব 1 কোন নদী, 2 কোন নদী। ওরা এগুলো হাত স্পর্শ করে এবং ব্রেলে সেই লেখা দেখে এটা সম্পর্কে ওরা ধারণা করতে পারবে। এগুলোকে বলা হয় স্পর্শ নির্ভর চার্ট বা পদ্ধতি। এইভাবে আমরা আমাদের এই যে রিসোর্স রুমের মধ্যে বিভিন্ন জিনিসপত্র আছে সেই সম্পর্কে আমরা ছাত্রছাত্রীদের শেখাতে পারি। মাসা ওই মডেলটা একটু দেন, ওই মডেলটা একটু দেন। পৃথিবী চাঁদ কিভাবে ঘুরছে সেইটা আমরা দেখাবো। প্রথমে দেখাচ্ছি পৃথিবীর চারিদিকে কিভাবে চাঁদ ঘুরছে, আবার সূর্যের চারিদিকে পৃথিবী কিভাবে ঘুরছে এবারে আমরা দেখব। এইভাবে আমরা যে ছোট ছোট মডেলের সাহায্যে ছেলেদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে শেখাতে পারি। আমরা ঘাটবকুলতলা প্রাথমিক বিদ্যালয়ের মাস্টার মশাই পৃথ্বীনাথ বাবু, আমি দেবাশিস বাবু, রত্নাকর বাবু একসঙ্গে ক্লাসে এসেছি। পৃথ্বীনাথ বাবু ক্লাসে পড়াবেন, আমরা সবাই মিলে সেটা দেখব এবং ক্লাসটাকে সুন্দর করে করার জন্য যা যা করার আমরা করব। পৃথ্বীনাথ বাবু, আমরা শুরু করি। গুড মর্নিং অল স্টুডেন্টস। তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা, আজকে স্কুলে আসতে কার কোনো অসুবিধা হয়নি? বেশ। তোমাদের আজকে যে বাংলা বই তাতে একটা গল্প নরহরি দাস বলে একটা গল্প আছে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। সেটা নিয়ে তোমাদেরকে একটু আমি আলোচনা করবো, বলবো। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এই গল্পটা একটা লিখেছে, একটু মজাদার গল্প, খুব ভালো লাগবে বাচ্চাদেরকে, আমাদের খুব ভালো লাগবে। গল্পটার বিষয়বস্তু এই, একটা বন ছিল, নদী ছিল, নদীর পাশে একটা ছোট বন ছিল, আর বনের ধারে একটা পাহাড় ছিল। সেই বনে বাস করত একটা ছাগল এবং তার একটা বাচ্চা। আর কারা বাস করতো না, একটা সিংহ বাস করত, বাঘ বাস করত এবং একটা শিয়াল। ছাগলটা যখন ছাগল ছানা যখন ছোট ছিল তখন তার মা তার ওরা যে গর্তের মধ্যে থাকতো গুহার মধ্যে, সেখান থেকে আর বাইরে বেরোতে দিত না। কেন না, ওকে বলতো যে বাইরে যদি বেরোতো তাহলে তো জঙ্গলের মধ্যে সব বড় বড় যে সমস্ত প্রাণীরা আছে তারা তোকে খেয়ে ফেলবে, এইগুলো ওকে বেরোতে দিত। কিন্তু ছাগল ছানার খুব ইচ্ছা ছিল যে সে একদিন একটু বাইরে যাবে, দেখবে বনটাকে কেমন লাগে, সুন্দর বনটাকে ঘুরে ঘুরে দেখবে, একটা ইচ্ছা। একদিন তার মা বাইরে গিয়েছে, সে এবারে সুযোগ পেয়ে একটু বাইরে বেরিয়ে দেখলো যে একটা তার মায়ের মতো একজন ঘাস খাচ্ছে। তার মা যেমন ঘাস খায় সেও ঘাস খাচ্ছে। দেখলো যে তার মা থেকে কিন্তু এ খুব মোটা এবং বড়। এবং জিজ্ঞাসা করছে যে তুমি কি খাও, তুমি এত মোটা এবং এত বড় হয়েছে? তো বললো আমি তো ঘাস খাই। ঘাস খাও এত বড়, কিন্তু আমার মা তো ঘাস খায়, তো এত বড় তো এত মোটা তো নয়। সে কিন্তু ভেবেছে যে আমার মায়ের তো ছাগল, কিন্তু সে ছিল একটা ষাঁড় আসলে। তা এইবারে কি ঘাস বলে, আমি অনেক ভালো বড় এবং কচি সবুজ ঘাস খাই। বলে সেটা কোথায়? বলে বনের ওই ধারের দিকে আছে, চলো না আমাকে সেখানে নিয়ে যাবে, আমিও ঘাস খাবো। তা বলে ঠিক আছে চলো, বলে তাকে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পরে সে
এত বেশি করে ঘাসটা খেয়েছে, সবুজ ছোট কচি ঘাস পেয়েছে, পেয়ে এত বেশি খেয়েছে যে তার পেটগুলো ফুলে উঠেছে, সে আর নড়তে চড়তে পারছে না, সে আর বাড়ি দিতে পারছে না। তার সন্ধ্যা হয়ে গেছে, এবারে ষাঁড় তো চলে যাচ্ছে। ওকে বলো তুমি বাড়ি যাবে না, বলো তুমি যাও, আমি আজকে দিনটা এখানে থাকবো বলে ঘুরতে ঘুরতে একটা শিয়ালের গর্ত পেয়েছে, সেই গর্তের মধ্যে ঢুকে গেছে। শিয়ালের গর্ত, শিয়াল ও সেদিন গিয়েছিল শিয়ালের মামা বাঘের বাড়ি, নিমন্ত্রণ খেতে গিয়েছিল। তার নিমন্ত্রণ খেতে গিয়েছিল, তারপরে যখন ফিরল সন্ধ্যার সময় এসে দেখছে যে তার গর্তের মধ্যে কি একটা কালো বড় মতো দেখা যাচ্ছে। তা শিয়াল বলছে যে কে ওখানে, কে হ্যাঁ কে বলছে, তা বলছে লম্বা লম্বা, এ তখন খুব বুদ্ধিমান এই জন্য বললো সে আমি যদি বলে ফেলি যে আমি ছাগল জানা, তাহলে আমাকে তো খেয়ে ফেলবে, মেরে ফেলবে আমাকে। ও বুদ্ধি করে বললো যে লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক দাস। অর্থাৎ বললো যে আমি এক এক গালে মানে একসঙ্গে 50টা করে বাঘ খাই। আমি সিংহের মামা, সিংহকে আমরা সাধারণত জানি পশুরাজ বলে জানি, পশুদের রাজা, বনের রাজা, সিংহ জানি। এবার তার মামা, তাহলে আরো বড় কিছু, সে এক এক গালে 50টা করে বাঘ খেয়ে ফেলে। ও শুনে, শিয়াল শুনে তো ভীতু হয়ে পড়েছে, বলে ও দৌড়াতে লেগেছে, পালাচ্ছে। কোথায় যাচ্ছে? বাঘের কাছে যাচ্ছে, জানাতে যে আমাদের জঙ্গলে এরকম একটা জন্তু এসেছে, এই গল্প বলে ও তখন হাঁপাতে যখন গেল বাঘের কাছে গিয়েছে, বাঘ বলছে আরে ভাল্লা তুমি এই তো আমার বাড়ি থেকে সবে গেলে, তুমি হাঁপাতে গেলে কি করতে আসছো? তা বলছে আরে মামা বলবো কি, আমাদের এই জঙ্গলে আমাদের বাড়ির মধ্যে দেখছি যে সেখানে একটা সিংহের মামা এসেছে। সে বলছে যে আমার এই এক এক বাড়ির মধ্যে এক এক গাছ। বলে কি বলছো তুমি? বলে হ্যাঁ এরকম দেখছি। বলে চলো দেখি। বল না বাবা আমি যাবো না, গেলে আমাকে খেয়ে ফেলবে, আমি তুমি তখন পালাবে, যখন খেতে আসবে তুমি তো অনেক দৌড়ে পালাবে, আর আমি আর দৌড়ে পালাতে আসতে পারবো না, আমাকে খেয়ে ফেলবে, আমি যাবো না। তখন আরে চলো না দেখি, তখন যাবে না কিছুতে। তখন রাজি হলো একটা শর্তে, কি বললো যে ঠিক আছে আমি যেতে পারি, তোমার লেজের সঙ্গে আমার বেঁধে নিতে হবে, নিলে তাহলে আর ওকে নিয়ে পালাতে পারবে না, ও একা পালাতে পারবে না। এইবারে যখন বাঘটা তার কাছাকাছি আসছে, একদম কাছে আসে, একটু দূরে যখন আসছে, ছাগলছানা দেখলো যে বাঘ আসছে আর পিছনে শিয়ালটাও আছে, বাঁধা আছে, আসছে। তখন ও বুদ্ধি করে বললো দূর হতভাগা, তোকে দিলাম 10 বাঘের পরি, এক বাঘ নিয়ে এলি হাতে দিয়ে নাকি লেজে দিয়ে দড়ি। বলছে যে তোকে তো 10টা বাঘ আনতে বললাম আমি, তুই একটা বাঘ নিয়ে আসছিস। যেই বাঘ শুনেছে তখন বাঘ ভেবেছে যে তাহলে বোধহয় আমাকে খাওয়ার জন্য শিয়াল কায়দা করে আমাকে এনেছে, আমাকে দিয়ে ওকে দিয়ে খাওয়াবে বলে। ও তখন দৌড়াতে শুরু করেছে, করে দৌড়ে দৌড়ে যখন পাচ্ছে, এবার ও তো লেজে শিয়ালের লেজ বাঁধা আছে। শিয়াল তখন ওই পাট্ট প্রচন্ড বেগে লাফিয়ে যাচ্ছে। এবারে শিয়ালের লেজ যে বাঘের লেজের সঙ্গে বাঁধা, শিয়ালটা এবারে খসকাতে ওই এবড়ো মাঠের উপর দিয়ে ঘষে যাচ্ছে, ও তো প্রচন্ড লাগছে। এইভাবে ছুটি করে সারা গল্পটা হচ্ছে। তাহলে গল্পটা তোমরা সবাই শুনলে তো? আচ্ছা, এবারে এই গল্পটার মধ্যে কেমন লাগলো তোমাদের গল্পটা বলো? ভালো লেগেছে? আচ্ছা বেশ। বন কথাটা শুনেছি তো? প্রভাতী বলো তো, বনের শব্দার্থ কি হবে, মানে অন্য অর্থ কি হবে? বন প্রতি শব্দ যেটা বলে আর কি, জঙ্গল। প্রভাতী ও ঠিক বলেছে? আচ্ছা ঠিক বলেছে। তুমি কি মনে করছো ঠিক বলেছে রূপসা? তাহলে আমরা কি জানলাম যে বনের প্রতিশব্দ হলো জঙ্গল। এবারে প্রভাতী বলো, ওঠো।
এই প্রভাতী নয় কি রীতিকা বলে। ছাগল কথাটা তো আমরা এই গল্পের মধ্যে শুনলাম, ছাগলের একটা প্রতিশব্দ বলো। ছাগল একটা পশু। ছাগল একটা পশু, ছাগলকে আর কি নামে ডাকা যেতে পারে, বলা যেতে পারে প্রতিশব্দ? ছাগলকে আর কি নামে আমরা ডাকতে পারি বা বলতে পারি? তুমি বলো, সায়ন্তিক বলো। হ্যাঁ, আচ্ছা তোমাদের অপশন দেবো। আচ্ছা বলো তুমি। পাটা। পাঁঠা। আচ্ছা তুমি প্রভাতী পারবে? আচ্ছা রূপসা। আচ্ছা তোমাদের আমি একটু অপশন দিচ্ছি, কয়েকটা শব্দ বলছি, তার মধ্যে দেখো কোনটা হয়, পারো কিনা। ঘাস, অবাক, অজ আর জঙ্গল, শাস্তি। এই শব্দগুলো বললাম, এর মধ্যে কোনটা ছাগলের প্রতিশব্দ? অজ। অজ। ঠিক বলেছো, বসো। আচ্ছা তোমরা একজন উঠে এসো এখানে, এখানে একজন উঠে এসো, লেখো তো অন্তস্থ আকার লেখো। আকার দাও, দেখো তো দন্তের ন দাও, আলাদা আলাদা করে, না পাশে দন্তের ন দাও, ভ দাও আর ক দাও। এই যে চারটে আমরা বর্ণ লিখেছি, তো এই বর্ণগুলো একটু এলোমেলো করে লেখা আছে, এগুলোকে আমাদের সাজিয়ে একটা শব্দ তৈরি করতে হবে। দেখো তো পারো কি? তাহলে কি তৈরি হলো? ভয়ানক। ঠিক হয়েছে প্রভাতী?